বিথি বলল, হ্যাঁ, এখন সাথী মরে গেছে, এখন তো ওর জন্য তোমাদের দরদ উতলে উঠবে। আমি আর তোমাদের কেউ না, তাই না? সাথীর মা হেসে বলল, তুই আমাদের জন্য কি ছিলি সেটা তুই খুব ভালো করেই জানিস। সাথীর সব কিছু তোর পায়ে এনে ফেলেছি আমরা। মেয়েটার মুখের দিকে পর্যন্ত তাকায়নি, আর সেই তুই আজ আমাকে এই কথা শোনাচ্ছিস? আসলেই রে, আমরা স্বার্থপর। আমরা মেয়েটাকে বাঁচতে দিলাম না। এখন যা হতে চলেছে হতে দে, নইলে তুই যদি বাড়াবাড়ি করিস আমি নিজ হাতে তোকে শেষ করে দেব বলে সাথীর মা মুখে আঁচল গুজে কাঁদতে লাগলো। মেয়েটার মুখের দিকে তাকিয়ে তার বুকটা ফেটে যাচ্ছে। বিথির মা মনে মনে বলছে, কেন রে মা, একটা দিন সময় দিলি না তোকে বুকে টেনে নিয়ে আদর করার? একটা দিন সময় দিলি না তোর কাছে ক্ষমা চেয়ে নেওয়ার? আমাদের কেন এতটাই শাস্তি দিলি? আমাদের পাপের শাস্তি তুই এইভাবে দিলি মা? শুভ সাথীর স্মৃতিতে সিঁদুরে রাঙিয়ে দিল। শুভ সাথীর স্মৃতিতে সিঁদুর দিয়ে ওর মুখের দিকে তাকিয়ে থাকলো, আর সাথীর কপালে চুমু দিয়ে বলল, এখন তোমাকে দেখতে আমার বউ মনে হচ্ছে, টুকটুকে লাল বউ, নতুন বউ। শুভর চোখে জল, মুখে হাসি। শুভ কিছুক্ষণ এভাবেই অপলকভাবে তাকিয়ে থাকলো। শুভ মনে মনে বলল, আমি তো কোনো দোষ করিনি সাথী। এই শাস্তি কি আমার প্রাপ্য ছিল? আমি তো তোমাকে নিয়েই বাঁচতে চেয়েছিলাম। এটাই কি আমার দোষ ছিল? তোমাকে মন থেকে ভালোবাসা কি আমার দোষ ছিল? তুমি কি আমাকে ভালোবাসতে পারোনি? আমাকে ভালোবাসলে এভাবে চলে যেতে পারতে না। আমি তোমাকে এর জন্য কোনো দিন ক্ষমা করতে পারবো না, কোনো দিন না। শুভ নিজ হাতে তার সাথীকে শেষবারের মতো নতুন বউ সাজিয়ে দিচ্ছে। একটু পরে তাকে তার সাথীকে চিরবিদায় দিতে হবে। আর কোনো দিন তার সাথীকে সে দেখতে পারবে না, চাইলেও পাশে পাবে না। যখনই এই কথা মনে পড়ছে তখনই তার সাথীর ওপরে রাগ হচ্ছে। শুভ সাথীকে তার মনের মতো করে সাজিয়ে দিল। কপালে চন্দন, স্মৃতি ভর্তি সিঁদুর, পায়ে লাল আলতা, নূপুর। সাথীর দিকে তাকিয়ে আছে শুভ। আর রাখা যাবে না, সাথীকে নিয়ে যেতে হবে। শুভেন্দু শুভর কাছে এসে বলল, বাবা, আমাদের এখন সাথীকে নিয়ে যেতে হবে। ওকে নিয়ে যেতে দাও। তোমাকেও আমাদের সাথে যেতে হবে। তুমি এখন সাথীর স্বামী, তোমাকেই সাথীর সব কাজ করতে হবে। তুমি এই কাজ থেকে পালাতে পারো না। তুমি তো সাথীকে ভালোবাসো, তুমি চাও না সাথী শান্তি পাক। তুমি ওকে শান্তি দাও বাবা, ওকে শেষ কাজটা সুষ্ঠুভাবে করতে দাও। শুভ করুণ চোখে তার বাবার দিকে তাকিয়ে থাকলো। তারপর বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, ওকে আমি কখনো ক্ষমা করব না বাবা, কখনো না। শুভেন্দু ছেলেকে ধরে বলল, ওর যে আর কোনো পথ ছিল না বাবা। সাথীকে নিয়ে যাওয়া হলো। শুভকে শুভেন্দু ধরে নিয়ে গেল সাথে করে। শুভর বুক ফেটে যাচ্ছে। মন বলছে সাথীকে যেতে দেবে না, ওর কাছে বেঁধে রাখবে, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। সাথীকে চিতায় শোয়ানো হয়েছে। শুভ গিয়ে সাথীর বুকে মাথা দিয়ে সাথীকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল, সাথী, এই সাথী, ওঠো না। দেখো, আমাদের আজকেই বিয়ে হয়েছে। আমাদের বিয়ে নিয়ে কত প্ল্যান ছিল, তার তো কিছুই হলো না। তার আগেই আমাকে ছেড়ে চলে যাচ্ছ? এত স্বার্থপর হলে কি করে? আমি তো এত স্বার্থপর হতে পারবো না। আমি তোমাকে বলেছিলাম, বাঁচলে একসাথে আর মরলেও একসাথে। আমি আমার কথা রাখবো, আমিও তোমার সাথে যাব। আমাকেও নিয়ে যাও তোমার সাথে। শুভেন্দু অনেক কষ্টে শুভকে ছাড়িয়ে নিয়ে ওকে শান্ত করতে লাগলো। সাথীর সব কাজ সম্পন্ন করে শুভ এসে সাথীর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। বাইরে থেকে সবাই ডাকাডাকি করছে, কিন্তু শুভ দরজা খুলল না। শুভ গিয়ে সাথীর জামা কাপড়গুলো নেড়ে চেড়ে দেখল। ও সাথীর বিছানায় শুয়ে পড়ে বলল, সাথী, আমি খুবই ক্লান্ত, একটু ঘুম পাড়িয়ে দেবে? আমি কতদিন ঠিকভাবে ঘুমাই না। শুভ চোখ বন্ধ করে সাথীকে অনুভব করার চেষ্টা করলো। শুভর মনে হচ্ছে সাথী ওর আশেপাশে আছে। শুভ চোখ খুলে উঠে বসে সাথীকে খুঁজতে লাগলো। সাথীকে ঘরে না পেয়ে শুভ অস্থির হয়ে গেল। শুভ সাথীকে জোরে জোরে ডাকতে লাগলো আর বলল, আসো না আমার কাছে, আমার যে অনেক কথা বলার ও জানার আছে। শুভ ঘরের সব জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো। তখনই শুভ দেখল সাথীর পড়ার টেবিলে একটা কাগজ মোবাইল দিয়ে চাপা দেওয়া। শুভ দৌড়ে গিয়ে চিঠিটা হাতে নিল। তারপর কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুলতে লাগলো। শুভ চিঠিটা পড়তে লাগলো। আমি জানি তুমি আমাকে কখনো ক্ষমা করতে পারবে না। আমি চাইও না তুমি আমাকে ক্ষমা করো। তুমি যখন এই চিঠিটা পাবে তখন হয়তো তোমার থেকে আমি অনেক দূরে চলে যাব। আমার যে আর কোনো উপায় নেই শুভ। আমি যে নিজের হাতে সব শেষ করে দিয়েছি। মা বাবার কথা মানতে গিয়ে আমি তোমাকে দূরে সরাতে বাধ্য হয়েছি। কিন্তু তবু দেখো, তাদের মন আমি পেলাম না, তাদের ভালোবাসা পেলাম না। কেন বলতে পারো শুভ? কী দোষ আমার? কেন ছোট থেকে আমার সব প্রিয় জিনিস দিদিকে দিয়ে দিতে হতো? সবই তো মেনেই নিয়েছি হাসি মুখে, কিন্তু তোমাকে যখন চাইলো মেনে নিতে পারিনি। তুমি তো আমার কাছে কোনো জিনিস ছিলে না, আমার জীবন ছিলে, আমার ভালোবাসা ছিলে। তোমাকে কিভাবে দেব?
আমি তোমাকে দিতে চাইনি শুভ, বিশ্বাস করো। কিন্তু দিদি জেদের কাছে হেরে বাবা নিজের মৃত্যু ভয় দেখিয়ে ছিনিয়ে নিল তোমাকে আমার কাছ থেকে। তারা আমাকে ভালো না বাসলেও আমি তো তাদেরকে ভালোবাসি। নিজের বাবার মৃত্যু কিভাবে চোখের সামনে দেখি বলো? তাই দিয়ে দিলাম তোমাকে, সরিয়ে দিলাম নিজের জীবন থেকে। আর সাথে নষ্ট করে দিলাম তোমার সব স্বপ্ন, আশা। তোমার বিয়ের পরে নিজেকে ধরে রাখতে পারছি না, আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। আর নিতে পারছি না, আমার একটু শান্তির দরকার। আর সেটা এখানে সম্ভব নয়। তাই স্বার্থপরের মতো তোমাকে রেখে চলে যাচ্ছি। আর তোমাকে দিয়ে যাচ্ছি সবচেয়ে বেশি কষ্ট। তোমার পাশে অনেকে আছে, আমি জানি তোমাকে তারা সামলে নিতে পারবে। কিন্তু আমার পাশে যে কেউ নেই শুভ, যে আমাকে এই সময় একটু আগলে রাখবে, বলো? আমি জানি আমি স্বার্থপরের মতো কাজ করছি, তবু আমার করার কিছু নেই। তুমি আমাকে ক্ষমা করো না, আমি ক্ষমার যোগ্য না। তুমি ভালো থেকো এই কথা বলবো না, কিন্তু ভালো থাকার চেষ্টা করো, অন্তত তোমার বাবা মায়ের জন্য, যাদের তুমি ছাড়া কেউ নেই। আর একটা কথা, আমার জন্য কান্নাকাটি করো না। আমি সব সময় তোমার পাশেই থাকবো। বেঁচে থাকতে তো তোমাকে পেলাম না, মরে গিয়ে তোমাকে আমি ছাড়বো না, সব সময় পাশেই থাকবো। আর নিজে ক্ষতি করার কথা মাথাতেও আনবে না। শুভ, তুমি মনে রেখো, তোমার মধ্যে কিন্তু আমি বেঁচে থাকবো। তোমার চোখ দিয়েই আমি দেখবো এই পৃথিবী, তাই তোমাকে বেঁচে থাকতে হবে। আর একটা কথা, আমার বাবা মাকে একটু দেখো। আমি জানি তোমার উপরে আমি অনেক বড় বোঝা চাপিয়ে দিচ্ছি, তবু তারা যে আমার বাবা মা। আর দিদিকে পারলে মেনে নিও, আমি খুশি হব। শেষবারে একটা কথাই বলবো, ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি। তোমার সাথে ঘর বাঁধা আর হলো না আমার। তোমার জীবনটা শেষ করে দিলাম আমি, এর জন্য কখনো ক্ষমা করো না আমাকে। ভালো থেকো শুভ, সবার জন্য ভালো থেকো। শুভ চোখে জল নিয়ে চিঠিটা পড়ল। এবার শুভ চিৎকার করে বলল, আমি তোমাকে কখনো ক্ষমা করব না সাথী, কখনো না। বলে চিঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে মেঝেতে বসে দুই হাঁটুর নিচে মাথা দিয়ে কাঁদতে লাগলো। বাইরে থেকে তখনও সবাই দরজা ধাক্কাচ্ছে। শুভ কিছুক্ষণ এভাবে থেকে আবার উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর পাগলের মতো কিছু একটা খুঁজতে লাগলো। পেয়েও গেল সাথীর ওড়নাটা। নিয়ে শুভ বলল, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। যে পৃথিবীতে তুমি নেই সেখানে আমি নিঃশ্বাস নিতে পারবো না। আমি পারবো না তোমাকে বিহীন সুখ ভোগ করতে। তোমার কথা আমি রাখতে পারবো না। আমার কষ্ট হচ্ছে, তোমাকে দেখতে ইচ্ছে করছে। শুনতে পাচ্ছ তুমি সাথী? আমি তোমার কাছে যেতে চাই। আমি আসছি তোমার কাছে, আমি আসছি সাথী, আর একটু সময়। তারপরে শুভ ফ্যানের সাথে ওড়না জড়িয়ে বেঁধে নিল। তারপর নিজের গলায় বেঁধে নিয়ে ঝুলে পড়ল শুভ। এখানে কি শেষ হয়ে যাবে দুটো জীবনের গল্প? শুভ ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। শুভর ধারণা তার সাথী আকাশের একটা উজ্জ্বল তারা হয়ে তাকে প্রতি রাতে সঙ্গ দেয়, তার নিঃসঙ্গ জীবনটা পরিপূরণ করে যায়। তাই এখন শুভর রাতটা খুব প্রিয়। রাতটা তার সাথীর সাথে কথা বলেই কেটে যায়। কত রকম গল্প, কত কথা। সাথী সঙ্গ শুভ অনুভব করে, সাথীকে খুব কাছ থেকে অনুভব করে শুভ। মনে হয় সাথী তার আশেপাশেই থাকে সারাদিন। শুভ সেদিন মরতে পারেনি। গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ার পর তার মা বাবা দরজা ভেঙে ঘরে ঢুকে শুভকে বাঁচিয়ে নেয় তারা। এরপরে শুভর মা বাবা অনেকটাই ভেঙে পড়ে। ছেলের এই অবস্থা তারা মেনে নিতে পারে না। শুভকে বাঁচানোর পরও তার পাগলামিটা কমে না। সাথীকে কাছে পাওয়ার আকুল আবেদন তার বাবা মায়ের কাছে তার। কিন্তু তার বাবা মা তো নিরুপায়, কিছু করার নেই তাদের। একটা বছর শুভ কারোর সাথে কথা বলেনি, কারোর সঙ্গে মিশে পর্যন্ত নেই। খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিল প্রায়। অনেক কষ্টে, অনেক কিছুর বিনিময়ে শুভকে তার মা বাবা জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে সক্ষম হয়। আস্তে আস্তে শুভর মা বাবা অসুস্থ হয়ে পড়ে। নিজের একমাত্র ছেলে এভাবে ঢুকে ঢুকে মরতে কোনো বাবা মাই দেখতে পারবে না। শুভ নিজেকে শক্ত করে নেয়। শুভ ভাবে তার বাবা মার জন্য তাকে বাঁচতে হবে, তাকে পৃথিবীতে বেঁচে থাকতে হবে সাথীর জন্য। সে বলেছে শুভ বেঁচে থাকলে সাথী বেঁচে থাকবে, শুভর চোখ দিয়ে সাথী পৃথিবী দেখবে। শুভ কিভাবে সাথীর এই আশাটা অপূর্ণ রাখতে পারে? শুভ যে সাথীকে খুব ভালোবাসে, তার কোনো চাওয়াই অসম্পূর্ণ রাখবে না শুভ। আস্তে আস্তে শুভ নিজেকে মানিয়ে নিতে শিখে যায়। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে হলেও তাকে হেসে সবার সঙ্গে কথা বলতে হয়। বাবা মায়ের সামনে কখনো শুভ মন খারাপ করে থাকে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে। বাবা মা যেন বুঝতে না পারে শুভর মনে কি হচ্ছে। কিন্তু মায়ের মন কখনো কি ভুল ভাবতে পারে? শুভ্রা দেবী ঠিকই বোঝে তার ছেলের মনের অবস্থা, কিন্তু তার কিছু করার নেই। শুভ সবার সঙ্গে হাসি মুখে কথা বললেও তার বুকের ভেতরে যে কষ্টটা, সেটা রাত ছাড়া প্রকাশ করতে পারে না। রাতের বেলা শুভ নিজেকে আর ধরে রাখতে পারে না। ছোট বাচ্চাদের মতো কেঁদে ওঠে আকাশের দিকে তাকিয়ে। সারাদিনে যত অভিনয় সব যেন রাতের বেলা শেষ হয়ে যায়। আবার নতুন দিনের আগমনে শুভকে নতুন উদ্যমে অভিনয় শুরু করতে হবে।
শুভর এভাবেই চলছে দিন। সাথীর কথা মতো সাথীর বাবা মাকেও শুভ নিজের কাছে এনে রেখেছে তাদের। সাথীর বাবা মার সাথে কখনো শুভ খারাপ ব্যবহার করেনি, কিন্তু তাদের এড়িয়ে চলে শুভ। তারা বুঝতে পারে শুভ তাদের এখনো ক্ষমা করতে পারেনি। এখন তারা তার মেয়ের জন্য আকুল হয়ে থাকে। তারা মনে মনে ভগবানকে বলে, এ জন্মে তো ক্ষমা পাওয়ার সুযোগ হলো না, এর পরের জন্মে সাথীকে আমার গর্ভে দিও ভগবান, যাতে ওকে এই বুকে আগলে ধরে বাঁচতে পারি। শুভ তাদের কষ্টে হাসি পায়। শুভ মনে মনে ভাবে, আগে এটা ভাবলে হয়তো সাথী আমার জীবনে থাকতো। 5 বছরে বিথিও অনেকটাই পাল্টে গেছে। আর আগের মতো নেই বিথি। আগের মতো আর ছোট বোনের জিনিস কেড়ে নেওয়ার জন্য, ছোট বোনকে কষ্ট দেওয়ার জন্য এত নাটক আর ওকে করতে হয় না। ও বুঝতে শিখেছে অন্যের জিনিস কেড়ে নিলে কেমন লাগে, ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাটা কতটা, ভালোবাসা পেয়ে হারানোর কষ্ট কাকে বলে। সব কিছুই বুঝেছে, কিন্তু এখন আর বুঝেও লাভ নেই। তাকে আর ফিরিয়ে দিতে পারবে না বিথি শুভর জীবনে। বিথির জন্যই দুটো জীবন শেষ হয়ে গেল। শুভ সাথীর বাবা মাকে মেনে নিলেও বিথিকে কখনো মেনে নেয়নি। সাথীর কথা মতো শুভ বিথির সঙ্গে খারাপ ব্যবহার করে না ঠিকই, কিন্তু বিথিকে কখনোই শুভর কাছে আসতে দেয়নি। বিথির প্রতি শুভ সব সময় দায়িত্ব পালন করে, কিন্তু ভালোবাসাটা বিথি এখনো পায়নি। বিথি জানে সেটা তার পাওয়া হবে না শুভর কাছ থেকে। বিথি বুঝতে পারে সাথী কতটা কষ্ট পেয়ে নিজের জীবনটা শেষ করে দিয়েছে। বিথি শুভকে ভালোবেসে ফেলেছে, কিন্তু শুভ কখনো বিথিকে ভালোবাসে না। বিথি এখন বুঝতে পারে ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা কত। বিথি এখন বুঝতে পারে ভালোবেসে ত্যাগ করতে হয়, যেটা সাথী ওকে শিখিয়ে দিয়ে গেছে। বিথি এখন আফসোস করে না কিছু নিয়ে। বিথি শুভর আশেপাশে থাকার চেষ্টা করে ওর ভালো বন্ধু হয়ে। ভালোবাসবে এই আশা নিয়ে নয়, কারণ সেটা সম্ভব নয় কখনো। সাথীর জায়গা নেওয়ার চেষ্টা করেনি বিথি এই 5 বছরে। শুভর ও সাথীর বাবা মাও বুঝতে পারে ছেলে মেয়ের সম্পর্কটা ঠিক হয়নি। বিথিকেও তার বাবা মা আর আগের মতো ভালোবাসে না। বিথি এখন এটাও বোঝে সাথী কতটা কষ্ট পেয়েছিল সাথী বাবা মায়ের ভালোবাসা না পেয়ে। মেয়েটা জীবনে কিছুই পেল না, শুধু বিথির জন্য। বিথি শুভর বাবা মা জানে তাদের সম্পর্কটা আর 5টা সম্পর্কের মতো নয়, তবু তারা এতেই খুশি যে শুভ তাদের সাথে আছে, ভালো থাকার চেষ্টা করছে। জীবনে তো সব কিছু চাওয়া পূর্ণ হয় না, তাদেরও হবে না হয়তো। শুভ ভালো আছে, এতেই তারা খুশি। উপন্যাসটা শেষ করে সাথী বইটা বন্ধ করে দিল। সে ভেবে পায় না এই বইটার সঙ্গে সাথীর এত মিল কেন। সাথী এখানে একজনের সঙ্গে দেখা করতে এসেছে, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। সাথীর মায়ের বান্ধবীর ছেলে, কেউ কাউকে দেখেনি এখনো পর্যন্ত। শুধু মায়ের বান্ধবীর ছেলে মেয়ে বলে তারা অমত করেনি বিয়েতে। ফোনে কথা হলেও সামনাসামনি কখনোই দেখা হয়নি তাদের। এখানে তার আসার কথা। আসতে দেরি হচ্ছে বলে সাথী একটা রেস্টুরেন্টে ঢুকে তার ব্যাগ থেকে উপন্যাসটি বের করে পড়ছিল। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ছেলেটার আসতে 2 ঘন্টা সময় লাগবে। এই 2 ঘন্টায় সাথী উপন্যাসটা পড়ে ফেলেছে। এরই মধ্যে বাইরে একটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে এলো একটি ছেলে। সাথী ছেলেটাকে দেখে অবাক হয়ে গেল, কারণ ছেলেটা দেখতে একদম শুভর মতো। শুভ গিয়ে সাথীর সামনে দাঁড়ালো, তারপর বলল, এত বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে কথা না বলে চলো আমরা কোথাও নিরিবিলি জায়গায় গিয়ে বসি। সাথী বলল, এখানে তো আমরা রেস্টুরেন্টে বসতে পারি। শুভ আর কিছু বলল না। সাথীকে নিয়ে সে রেস্টুরেন্টে ঢুকে গেল। সাথী তার দিকে অবাক হয়ে চেয়ে আছে। এটা কিভাবে সম্ভব? বইয়ের শুভর রূপের বর্ণনা আর শুভর রূপের বর্ণনা, নাম কিভাবে এক হয়? সাথী ভেবে পায় না। সাথীকে এভাবে তাকাতে থাকতে দেখে শুভ বলল, এভাবে কি দেখছো আমাকে? সাথী লজ্জা পেয়ে মাথা নিচু করে থাকলো কিছুক্ষণ। কি বলবে এখন? শুভ কি বিশ্বাস করবে তার কথা, নাকি হেসে উড়িয়ে দেবে? সাথী বইটার দিকে তাকিয়ে দেখল লেখিকার নাম আর সাল। লেখিকার নাম বিথি সেন, আর বইটি লেখা প্রায় 25 বছর আগে। সাথী ভাবতে থাকে, সত্যি কি এই কাহিনীর সাথে ওদের কোনো সম্পর্ক আছে? সাথী ভাবে, নাকি নামের মিল দেখে তার এমন মনে হচ্ছে। শুভ সাথীর হাত ধরতেই তাদের কেন যেন মনে হলো এই হাতটি তারা অনেকবার ধরেছে, কিন্তু তারা তো আজকেই প্রথম দেখা করলো। সাথীর কেন জানি মনে হচ্ছে ওর সাথে এই বইয়ের কোনো সম্পর্ক আছেই। শুভ সাথীর হাত ধরেই বলল, তুমি আমাকে বিয়ে করবে? ওরা যেন এক ঘোরের মধ্যে চলে গেছে। সাথী বলল, আর এই হাত আমি ছাড়বো না শুভ। শুভ বলল, এবার আর তোমাকে ফাঁকি দিতে দেব না আমি। সাথী বলল, এবার তোমার হাত ছেড়ে দিলে নিজেকেই নিজে ক্ষমা করতে পারবো না। শুভ বলল, আবার এমন করলে আমি কখনো তোমাকে ক্ষমা করব না। দুজন দুজনকে দেখছে দু চোখ ভরে। কত বছর অপেক্ষা করেছে তারা নিজেদের কাছে পেতে। এবার হয়তো তাদের ভালোবাসা পূর্ণতা পাবে।